আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। সাহস, সততা, বিশ্বস্ততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পিজিআর সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ। সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ, বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রযুক্তির বিকাশ ও ডিজিটাল ইকোসিস্টেমের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে আইন ও বিধিমালা সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশের প্রান্তিক রোগীদের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বাজেটে দ্বিগুণ বরাদ্দ রাখা হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা চত্বরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ইরানিদের ঢল। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিজিআরের প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ ও কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। আজ পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে কথা বলেন প্রধানমন্ত্রী। জনসভা এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিষয়ে যথা নিয়মে পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। পিজিআর এর মতন বিশেষায়িত বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিজিআর-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম অরিকুল আলম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম, প্রতিমন্ত্রী সচিব ডক্টর নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এর আগে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার। প্রধানমন্ত্রী পিজিআর-এর কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে প্রধানমন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এরপর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অফিসার ও জেসিওদের সাথে কুশল বিনিময় করেন এবং ফটো সেশনে অংশ নেন।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ। সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে দেয়া ভাষণে রাষ্ট্রপতি কথা বলেন। বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত বীর যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন। বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা দ্রুত পরিবর্তন হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বৈশ্বিক এই প্রেক্ষাপটে ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে পিজিআর সদস্যদের সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তাদের সঙ্গে জনগণের সুসম্পর্ক স্থাপন ও সংযোগে যেন কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়টি খেয়াল রাখার জোর দেন রাষ্ট্রপতি। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। আমি বিশ্বাস করি অতীতের মতো ভবিষ্যতেও আপনারা সততা, নিষ্ঠা, শৃঙ্খলা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অটুট রাখবেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি কেক কাটেন। এর আগে রাষ্ট্রপতি কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফটো সেশনে অংশ নেন। ৩ বাহিনীর প্রধানগণ সহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এই বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সভায় তিনি এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন। সভায় প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও বলেন। প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। সভায় উপস্থিত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কার্বন নিঃসরণ কমাতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করতে গেলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ বাড়বে। কার্বন ক্রেডিট হল পরিবেশ সুরক্ষার একটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা। বায়ুমণ্ডলে 1 মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড বা সমপরিমাণ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো বা অপসারণের বিপরীতে একটি কার্বন ক্রেডিট দেয়া হয়। অন্যদিকে কার্বন ট্রেডিং হল গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে একটি বাজার ভিত্তিক ব্যবস্থা। এতে সরকার বা আন্তর্জাতিক সংস্থা কোনো দেশ, প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য নির্দিষ্ট পরিমাণ কার্বন নিঃসরণের সীমা নির্ধারণ করে। কেউ নির্ধারিত সীমার বেশি কার্বন নিঃসরণ করলে তাকে বাজার থেকে কার্বন ক্রেডিট কিনতে হয়। আর যেসব দেশ বা প্রতিষ্ঠান বনায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি কিংবা পরিচ্ছন্ন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কার্বন নিঃসরণ কমায় বা বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করে, তারা কার্বন ক্রেডিট অর্জন করতে পারে।
পরে এসব ক্রেডিট অতিরিক্ত কার্বন নিঃসরণকারী দেশ বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদি আমিন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সচিব মোহাম্মদ শহীদুল হাসান উপস্থিত ছিলেন। 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করে থাকে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য জনসম্মুখে তুলে ধরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ ও ডিজিটাল ইকোসিস্টেমের বিস্তারের সাথে সামঞ্জস্য রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময়োপযোগী করা এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠিত কমিটিকে সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন পর্যালোচনা ও বাস্তবতার নিরিখে সুপারিশ প্রণয়নের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন সময়োপযোগীকরণ এবং আইন প্রণয়ন সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যমান সব আইন, বিধি, প্রবিধান ও নিয়মাবলী পর্যালোচনার কাজে কোনো আইন আধুনিকায়ন প্রয়োজন, কোথায় নতুন আইন প্রয়োজন এবং কোন ক্ষেত্রে আইনি ঘাটতি রয়েছে এসব বিষয় গভীরভাবে পর্যালোচনা করে সুপারিশ প্রণয়ন করবে কমিটি। জহিরুদ্দিন স্বপন বলেন, সাইবার জগৎ, ডিজিটাল ট্রান্সমিশন এবং প্রযুক্তি নির্ভর বিভিন্ন সেবাকে সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনতে হলে বিভিন্ন সরকারি ও বেসরকারি অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা, প্রযুক্তি বিশেষজ্ঞ, টেলিযোগাযোগ ও অবকাঠামো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মতামতের গ্রহণের প্রয়োজন হতে পারে। সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব শাহ আলম, মন্ত্রণালয়ের আইনজীবী প্যানেলের সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগে আমাদের যে জীবনযাপন, আচরণ, চিন্তা ভাবনার যে গতি, আর এখন যখন আমরা এটার উপরে নির্ভরশীল হয়ে একটা দৈনন্দিন জীবনের মধ্যে প্রবেশ করেছি, তখন আমাদের নিজেদের মধ্যে পরিবর্তনটা কিন্তু আমরা বুঝি। ফলে এরকম একটা আশীর্বাদকে সুরক্ষা দেয়া এবং এর মধ্যে নিহিত সমস্ত ঝুঁকির সম্ভাবনাকে এবং চ্যালেঞ্জটাকে চিহ্নিত করা এবং সেটাকে একটা আইনের কাঠামোর মধ্যে আনা এবং আনতে গিয়ে যে প্রচলিত আইনের কিভাবে সময় উপযোগী করা যায় অথবা যদি আইনের অভাব থেকে থাকে সেটাকে কিভাবে পূরণ করা যায়, এই হলো আমাদের কাজ। দেশের প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনও সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না। এই পরিস্থিতির উন্নতি করতে চায় সরকার, আর এজন্যই বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নিম্ন ও মধ্যম আয়ের দেশসমূহে স্বাস্থ্যসেবার জন্য উপযুক্ত প্রযুক্তি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকরাম হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডাক্তার এফ.এম. সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, বুয়েটের উপাচার্য অধ্যাপক একরামুল হক, ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ.কে. আজাদ খান সহ বিশিষ্টজনেরা বক্তৃতা রাখেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগ নির্ণয়ে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে।
এখনও স্বাস্থ্য খাতের অধিকাংশ সামগ্রী আমদানি নির্ভর। স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রযুক্তি, গবেষণা ও যে কোনো নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা প্রদানে সরকার আগ্রহী বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তেহরানে চলমান সপ্তাহব্যাপী শেষকৃত্য কর্মসূচির তৃতীয় দিনে তেহরানের গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ডে এই নামাজ অনুষ্ঠিত হয়। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে ইমামতি করেন বিশিষ্ট ধর্মীয় আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানি। এতে বিপুল সংখ্যক শোকাহত মানুষ অংশ নেন। এমদাদুল হক পল্লবের ডেস্ক রিপোর্ট। বিশ্বের ৭০টি দেশের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক শোকাহত মানুষের অংশগ্রহণে তেহরানের গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ। আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজে ইমামতি করেন বিশিষ্ট ধর্মীয় আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানি। ৩ ধাপে অনুষ্ঠিত হয় আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সৈয়দ বুসরা হুসাইনি খামেনি, মেজবা আল হুদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মুহাম্মাদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়। আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর শনিবার ভোর থেকেই ইমাম খোমেনির মুসল্লায় বিদায়ী অনুষ্ঠান শুরু হয়। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন। ইরানের গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ডে শুক্রবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী শেষকৃত্য কর্মসূচির দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতায় লাখো শোকাহত মানুষ এবং বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা খামেনির প্রতি শ্রদ্ধা জানান। ৯ জুলাই পর্যন্ত চলা এই কর্মসূচিতে এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী এবং বিশেষ দূতরা অংশ নিচ্ছেন। শহীদ ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সন্তুষ্ট ইরান বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কর্মসূচি অনুযায়ী ৭ জুলাই খামেনির মরদেহ কোম শহরে নেওয়া হবে। ৮ জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ এবং কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই ইমাম রেজা মাজারে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এমদাদুল হক পল্লব, ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা দখলের দাবি করেছে রাশিয়া। গত শুক্রবার রুশ সেনাবাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানায় দীর্ঘদিন লড়াইয়ের পর শহরটি তাদের নিয়ন্ত্রণে এসেছে। বিশ্লেষকদের মতে শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারলে দোনেৎস্ক অঞ্চলের রাশিয়ার সামরিক অবস্থান আরও শক্তিশালী হতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অর্জনকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হিসেবে প্রশংসা করেছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং জেনারেল স্টাফ শনিবার কোস্তিয়ান্তিনিভকা শহরটি দখলের রুশ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শহরটি এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অবশ্যই এটা সত্য নয়, এটা রাশিয়ার আরেকটি মিথ্যাচার, কোনো এক ধরনের সংবাদ তৈরি করার প্রচেষ্টা মাত্র। এদিকে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি অন্যতম প্রধান তেল টার্মিনালে রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আক্রান্ত স্থাপনাটি রাশিয়ার যুদ্ধ তহবিলের রাজস্ব জোগাড়ের অন্যতম প্রধান উৎস ছিল।
একই সঙ্গে ওই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রুশ নৌঘাঁটিতেও আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ শহরে একটি ব্যাপক ড্রোন হামলার কথা স্বীকার করেছেন এবং তেল টার্মিনালে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে অনেকগুলো সঙ্গীতানুষ্ঠান, ফ্লাইপাস্ট ও আতশবাজি প্রদর্শনী। এই উপলক্ষে রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে এক অনুষ্ঠানে শনিবার ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করতে আসা উৎফুল্ল জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমেরিকানদের স্বপ্ন আবার ফিরে এসেছে। ৪০ মিনিটের ভাষণের শেষে ট্রাম্প বলেন, আমেরিকা একটি নতুন সুবর্ণ যুগের দ্বারপ্রান্তে আছে আর এই ভবিষ্যৎ স্বয়ং ঈশ্বর কর্তৃক নির্ধারিত। এরপর ন্যাশনাল মলের এক প্রান্তে অবস্থিত কংগ্রেস ভবন মার্কিন ক্যাপিটাল থেকে আতশবাজির প্রদর্শনী শুরু হয়। হালকা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ৪০ মিনিট ধরে চলা এই আতশবাজির প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের রাজধানী আলোকিত হয়ে ওঠে। ইতিহাসের বৃহত্তম আতশবাজির প্রদর্শনী হিসেবে গিনেস বিশ্ব রেকর্ড ভাঙার লক্ষ্য রয়েছে এই আয়োজনের। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক সত্য জানুন। রংপুরে ৪৮ ঘণ্টায় ৩ হিন্দু ধর্মাবলম্বী হত্যা করা হয়েছে দাবিতে সাম্প্রদায়িক অপপ্রচার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্সে প্রচারিত একটি পোস্টে দাবি করা হয়েছে রংপুরে নিলয় কুণ্ডু, হৃদয় বাবু ও অর্পিতা টুডু নামের ৩ হিন্দুকে ৪৮ ঘণ্টার মধ্যে হত্যা করা হয়েছে। ফ্যাক্ট চেক টিম রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বের হয়েছে দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মিরাজ উদ্দিনের ডেস্ক রিপোর্ট। রংপুরে নিলয় কুণ্ডু, হৃদয় বাবু ও অর্পিতা টুডু নামের ৩ হিন্দুকে ৪৮ ঘণ্টার ভিতরে হত্যা করা হয়েছে শীর্ষক দাবি সঠিক নয়। নিলয় কুণ্ডুর বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদ মাধ্যম বাংলাদেশ প্রতিদিন বলছে, একদিনে ৬ অস্বাভাবিক মৃত্যু, হত্যার সন্দেহে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে এক পর্যায়ে বলা হয়, পৌর শহরে শাহপুর গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে নিলয় নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও হৃদয়বাবুর বিষয়ে অনুসন্ধানে সংবাদ মাধ্যম দৈনিক করতোয়া বলছে, রংপুরের বদরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে হৃদয়বাবু নামের এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এদিকে অর্পিতা টুডুর বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বাংলা ভিশন বলছে, সাঁতার জানতেন না অর্পিতা, হাঁস খুঁজতে গিয়ে গেল প্রাণ। রংপুরের নিলয় কুণ্ডুর, হৃদয়বাবু ও অর্পিতা টুডুর নামে ৩ হিন্দুকে ৪৮ ঘণ্টার ভিতরে হত্যা করার শীর্ষক দাবি সম্পূর্ণ মিথ্যা। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব বিরাজ করছে। তবে আজ সার্বিক মূল্যসূচক বৃদ্ধি পেলেও CAC 30 সূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,416.30, যা গতকালের চেয়ে শতকরা 0.05 বেশি। অপরদিকে CAC 30 মূল্যসূচক দাঁড়ায় 13,953.64, যা গতকালের চেয়ে শতকরা 0.08 কম। আজ 256টি কোম্পানির 1,25,66,726টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 66,93,24,000 টাকারও বেশি। এর মধ্যে 141টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 96টির কমেছে এবং 19টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর।
আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার US ডলার 122 টাকা 85 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 13 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 85 টাকা 27 পয়সা, কানাডিয়ান ডলার 86 টাকা 52 পয়সা, হংকং ডলার 15 টাকা 52 পয়সা, ইউরো 140 টাকা 51 পয়সা, ব্রিটিশ পাউন্ড 164 টাকা 5 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 43 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 39 পয়সা, UAE দিরহাম 33 টাকা 40 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 41 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 29 টাকা 88 পয়সা, থাই বাথ 3 টাকা 66 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 29 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 10 পয়সা। চট্টগ্রামে দেশরক্ষা তারেক মঞ্চ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রবাসী একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বিকেলে নগরীর পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে ফাইনালে প্রবাসী একাদশ টাইব্রেকারে 1-0 গোলে শহীদ ওসমানী আকরাম একাদশকে হারায়। নির্ধারিত সময়ে খেলা 2-2 গোলে ড্র ছিল। খেলা শেষে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন পুরস্কার বিতরণ করেন। এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে চট্টগ্রামে শুরু হয়েছে 24-এর গণ-অভ্যুত্থান ক্রীড়া উৎসব 2026-এর ফুটবল টুর্নামেন্ট। জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিজেকেএস ক্লাব সমিতির সহসভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, 24-এর গণ-অভ্যুত্থান ক্রীড়া উৎসব 2026-এর আহ্বায়ক আবুল হাশেম বক্কর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে 8টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ 1-0 গোলে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতিকে হারায়। এবারে আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 510 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 520 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 285 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 340 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের কারণে মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:14 এবং সূর্যাস্ত 6:42। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 4:30, জোয়ার সকাল 10:57। পরবর্তী ভাটা শুরু হবে